আজ বুধবার 11 আষাঢ় 1415 বাংলা 25 জুন 2008। এনটিভির নিয়মিত আয়োজন আজকে সকালে দেশে এবং দেশের বাইরের সকল দর্শককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমি শিল্পী মহলানবিশ। আমাদের আজকের অতিথি ডক্টর মোস্তাক হাসান সাত্তার। আশা রাখছি প্রতিদিনই নতুন নতুন বিষয়ের উপস্থাপনায় আমরা আসব আপনাদের সামনে। মোস্তাক হাসান সাত্তার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দাঁত নেই যার, সেই বোঝে দাঁতের মর্ম, এটি বহু পুরনো প্রবাদ। এখন দাঁত থাকতেই দাঁতের গুরুত্ব বোঝে মানুষ। দাঁতের চিকিৎসা বিজ্ঞানেও হয়েছে উন্নতি। বাংলাদেশে দাঁতের উন্নত চিকিৎসার আদ্যপান্ত জানবো আজ। আমাদের অনুষ্ঠানে আছেন অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডক্টর মোস্তাক হাসান সাত্তার। অতিথির সঙ্গে আলোচনা ছাড়াও দেখবেন আজকে সকালের নিয়মিত অন্যান্য পরিবেশনা। অতিথি মোস্তাক হাসান সাত্তারের সঙ্গে কথা বলবো একটু পরেই। চলুন তার আগে দেখে নিই আজকের সকালের নিয়মিত আয়োজন। যথারীতি ইতিহাসের এই দিনে প্রতিকৃতি ও আজ সারাদিন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের সকাল। প্রথমেই থাকছে ইতিহাসের এই দিনে। প্রতিবাদ, প্রতিরোধ, নতুনের আহ্বান ও বিক্ষুব্ধ সংগ্রাম সহ নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে পৃথিবী। পৃথিবীর পথে প্রান্তরে ঘটে যাওয়া অতীতের অজস্র ঘটনার কালজয়ী কিছু বিষয়ের উপস্থাপনায় আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 25শে জুন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কাব্য সাহিত্যের ছান্দসিক এই কবি 1882 সালের 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার কাব্য পাঠকপ্রিয় হয়ে ওঠার মূলে ছিল তার ধ্বনির অনুরণন আর ছন্দের বহুমাত্রিক কলাকৌশলের ব্যবহার। তাকে ছন্দের জাদুকর হিসেবে শিরোপা দেয়া হয়েছে এজন্যই। সেরা কাব্যগ্রন্থ বেনু ও বীণা, কুহু ও কেকা, ফুলের ফসল, সন্ধিক্ষণ ইত্যাদি। 1922 সালের 25শে ফেব্রুয়ারি এই বিশিষ্ট কবির জীবনাবসান ঘটে। ডগলাস হাইড আয়ারল্যান্ডের জনপ্রিয় রাজনীতিবিদ ও গেইলিক স্কলার। সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের কাঠামো ছেড়ে ফেলে আয়ারল্যান্ডকে প্রজাতন্ত্রে পরিণত করা হলে 1938 সালের এই দিনে দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হন ডগলাস হাইড। আইরিশ রিপাবলিকের তিনি প্রথম প্রেসিডেন্ট। কোরিয়ার যুদ্ধ 1948 সালে জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে নির্বাচনের চেষ্টা করা হলে সোভিয়েত ইউনিয়ন এতে বাধা দেয় এবং উত্তরাংশে কিম ইল সাং এর নেতৃত্বে কমিউনিস্ট সরকার গঠন করে। দক্ষিণাংশে মার্কিন সমর্থন নিয়ে নির্বাচিত হন সিংম্যান রি। তীব্র উত্তেজনাকর সময়টিতে কমিউনিস্টদের উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়ে যুদ্ধ ঘোষণা করলে 1950 সালের এই দিনে শুরু হয় কোরিয়ার যুদ্ধ। কিম ক্যাম্বেল কানাডার ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, একই সঙ্গে উত্তর আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান। সে সময় তার দল প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি পিসিপির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ব্রায়ান মালরনি বিতর্কিত হয়ে পদত্যাগ করলে 1993 সালের এই দিনে ইতিহাস সৃষ্টি করে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা। এবার দেখুন প্রতিকৃতি। উদার সাহসিকতা, মুক্ত চিন্তা ও কর্মনৈপুণ্যে যাঁরা গড়েছেন আধুনিক পৃথিবী, তাদের উজ্জ্বল মুখচ্ছবি দিয়ে সাজানো এই আয়োজন প্রতিকৃতি। আজকের প্রতিকৃতি মুখ উইলহেম কনরাড রন্টজেন। এক্স-রের আবিষ্কারক উইলহেম কনরাড রন্টজেন 1845 সালের 27 মার্চ রন্টজেনে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সম্পন্ন ব্যবসায়ী। রাজনৈতিক অস্থিরতার কারণে জার্মানি ছেড়ে তারা আশ্রয় নিয়েছিলেন হল্যান্ডে। সেখানে একটি টেকনিক্যাল স্কুলে ভর্তি হওয়ার পর একজন শিক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে স্কুল ছাড়তে হয় তাকে। তারপর বাসায় বসে পড়াশোনা করেন তিনি। 23 বছর বয়সে ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি স্নাতক হন। 43 বছর বয়সে
ওয়ার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন তিনি। তার আবিষ্কৃত এক্স-রে রশ্মি চারিদিকে হইচই পড়েছিল তখন। তুমুল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। ফরাসি কার্টুনে আত্মার ছবি এঁকে তিরস্কার করা হয়েছিল তাকে। যত সব গাঁজাখুরি গপ্প বলেও আখ্যায়িত করেছিলেন কেউ কেউ। এত সব সমালোচনার পরেও নির্বিকার ও নিরুত্তাপ ছিলেন রন্টজেন। আর এই আবিষ্কার তাকে এনে দিল নোবেল জয়ের সম্মান। 1923 সালে মৃত্যুবরণ করেন এই মহান বিজ্ঞানী। প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেনের প্রতিকৃতি রেখে ফিরে আসছি আজকের অতিথির কাছে, মোস্তাক হাসান সাত্তার। আমরা দেখি যে সাধারণ মানুষ চিকিৎসকের সঙ্গে তো সবসময় দেখা হচ্ছে, কারণ যেতে হচ্ছে, প্রত্যেকেই আমরা জানি এখন কম বেশি রোগে আক্রান্তই হচ্ছেন। সেক্ষেত্রে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা আমরা একটু কম লক্ষ্য করি। এটা কেন? দাঁতের অসুখ কি কম হয় মনে হয়? আসলে রোগ তো কম হয় না। আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রায় 70% লোক কোনো না কোনো দাঁতের রোগে ভুগছেন। জি। মূলত সচেতনতার অভাব। আমি কখনোই বলবো না আর্থিক কারণে যাচ্ছেন না, কারণ অল্প কিছু আর্থিক কারণে যেটা প্রিভেন্ট করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু চিকিৎসা করতে গেলে অল্প খরচে আর সারছে না। সুতরাং আমি বলবো সচেতন যদি করতে পারি তাহলে অবশ্যই লোকজন যাবে এবং ভালো স্বাস্থ্য নিয়ে থাকবে। কখন একজন রোগী কখন মনে করবে যে এখন তার চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? বছরে 2 বার চেকআপের জন্য যাবেন। তখন আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো ওনার ভবিষ্যতে কি কি প্রবলেম আসছে। এছাড়া যারা যান না, সামান্য একটু শিশির করলেই আমার মনে হয় সাথে সাথেই আসা উচিত। তখন হয়তো আমরা ওইটাকে শুধু ফিলিং করে রক্ষা করতে পারবো। কদিন গেলেই কিন্তু মিষ্টি ঠান্ডা ধরবে, তখন রুট ক্যানেল করা ছাড়া উপায় নেই। তারপরে রুট ক্যানেল শেষ না, এটার উপর কিন্তু তারপর আবার ক্রাউন পরাতে পড়বে, যেটা একটু আগে আপনি বলছিলেন খরচা। সুতরাং খরচাটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে সবার একটা ধারণাই আছে যে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া মানেই বেশ একটু প্রিপারেশন নিয়ে যাওয়া। এখানে আমি যেটা বলবো, একটু আগে বলছিলাম যে প্রিভেন্টিভ দিকটা যদি আমি দেখি, যেমন আমি কখন ব্রাশ করব, কখন হেলথ কেয়ার নিব, এই জিনিসটা যদি আমি ঠিক করতে পারি তাহলে রোগটা কিন্তু আমি প্রতিরোধ করতে পারবো। আমাদের সাধারণত কবার ব্রাশ করা উচিত? কমপক্ষে 2 বার। একবার সকালে নাস্তার পরে, যেটা আমরা কেউই করি না, আরেকবার রাতে শোবার আগে, এটা হয়তো কেউ কেউ করেন। আচ্ছা। সুতরাং এমনিতে সাধারণত দাঁতের বড় রোগগুলো কি হয়? বড় রোগের মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রধানত আসলে আজকাল শুধু ওরাল হেলথ বিশাল একটা বিষয়। মূল দাঁতের কথা যদি চিন্তা করি, দাঁতের মধ্যে ক্যাভিটি হবে এবং মাড়ির রোগ হবে। ক্যাভিটি এবং মাড়ির রোগ এই দুটোই আমরা বলবো প্রায় 80% কভার করে রাখছে, আর বাকিটা ওরাল ক্যান্সার, নানান ধরনের ক্লেফট লিপ, প্যালেট, অ্যাস্থেটিক প্রবলেমস। এছাড়া দাঁতের অন্য দাঁত পড়ে গেছে, লাগাতে হবে, দাঁত নেই, ফাঁকা দাঁত হয়ে যাচ্ছে, খেতে পারছে না, অসুবিধা হচ্ছে। আঁকাবাঁকা দাঁত যে বিষয়ে আমি বিশেষজ্ঞ সেটা তো আমি সবার পরেই বললাম, কারণ আমাদের দেশের লোক আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করার আগে জরুরি বিষয়গুলো করা উচিত। জি, আপনি বললেন যে দিনে অন্তত 2 বার করা উচিত, সকালে নাস্তা খাওয়ার পরে এবং রাতে শোবার আগে। তো সাধারণত দেখা যায় আমরা নাস্তা খাওয়ার আগেই ঘুম থেকে উঠেই ব্রাশটা করি। তো এই প্রবণতাটা কেন এবং নাস্তা খাওয়ার পরেই বা কেন করতে হবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ভাত খাওয়ার আগে হাত পরিষ্কার করলাম, ফাইন, কিন্তু খাওয়ার পরে যদি না করি, ওই ময়লা হাত নিয়ে কি আমি বাইরে যেতে পারবো? যেতে পারবো না, কারণ ওই হাতটা আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মুখটা নিয়ে যাচ্ছি, কারণ মুখের ভেতরটা আমি দেখতে পাই না। সুতরাং এই দেখতে পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু ক্ষতিটা। সেই জন্য আমরা বলি রাতে যদি ব্রাশ করে ঘুমায়, সকালে কুলি করে নাস্তা করতে পারে এবং তারপর ব্রাশ করে যদি বাইরে যায়, তাহলে একটা সুস্থ মুখ নিয়ে বাইরে যাচ্ছে, দুর্গন্ধ হবে না, ময়লা জমবে না, ক্যারিস পেরিওডন্টাল ডিজিজ সারা রাতে ক্ষয় করতে পারবে না, ব্যাকটেরিয়া আঘাত করতে পারবে না। এইসব বিষয়ে খেয়াল করা উচিত। আরেকটা বিষয় ছোট্ট আছে, সেটা হচ্ছে ব্রাশ কিন্তু মাত্র 2/3 কভার করে। আরেকটা জিনিস ছোট্ট সুতা পাওয়া যায়, ওটাকে বলে ডেন্টাল ফ্লস। এটা যদি না করি তাহলে 1/3 এরিয়া কিন্তু আনক্লিন থেকেই যাচ্ছে। সুতরাং ব্রাশ এবং ফ্লস দুটো মিলে কিন্তু পারফেক্ট হেলথ কেয়ার, ওরাল হেলথ কেয়ার। সুতরাং এই দুটোকে আমাদের নিয়মিত স্বাস্থ্যের মধ্যে ইনক্লুড করতে হবে। এবং আমি বলি প্রতিদিন 5 টাকা এবং 5 মিনিট, এই দুটো কাজ যদি করা যায় তাহলে আমাদের কাছে আসতে হবে না, পয়সা অনেক বেঁচে যাবে।
এই যে আপনি বলেন দাঁত ব্রাশ এবং ফ্লসের ব্যাপারটা, এটা কিন্তু সাধারণ মানুষের খুব একটা জানার মধ্যে নেই। এক্ষেত্রে আপনারা যারা দাঁতের ডাক্তার বা সমাজ স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা কি কোনো ভূমিকা রাখতে পারছেন? একটু আগে আমি বলছিলাম সচেতন করতে হবে মানুষকে। জি। মানুষকে সচেতন করার ব্যাপারে আমি অবশ্যই বলবো, আজকে আমি যেখানে উপস্থিত, ইলেকট্রনিক মিডিয়ার এখন ভূমিকা প্রচুর। এনারা যদি একটু এগিয়ে আসেন, বা আমাদের দেশে যেসব পেস্ট কোম্পানি, ব্রাশ কোম্পানি, তারা যদি একটু এগিয়ে আসেন এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করার ব্যাপারে, আমার মনে হয় এই ব্যাপারে আমরা প্রচুর ভলান্টিয়ার আছে, হাজার হাজার ভলান্টিয়ার আছে যারা কাজ করার জন্য প্রস্তুত। আমি নিজেও ব্যক্তিগতভাবে করতে চাই। এই সুযোগ পেলে অবশ্যই আমরা মানুষকে সচেতন করার ব্যাপারে নানান ধরনের আন্দোলন, মিডিয়াতে প্রচার, এই কাজগুলো করতে পারবো, এবং অবশ্যই উন্নত স্বাস্থ্যের একটা ওরাল হেলথের জনসংখ্যা আমরা তৈরি করতে পারবো। নিশ্চয়ই। তা আমরা যখন দাঁত ব্রাশ করি এবং ব্রাশ কিনতে যাই, তখন দেখি ব্রাশের গায়ে লেখা থাকে সফট, হার্ড, মিডিয়াম। এগুলোকে কিভাবে মানে চিহ্নিত করতে পারবে যে আমার জন্য কোন ব্রাশটা আসলে প্রযোজ্য? প্রথম কথা হলো, ব্রাশ মানে হচ্ছে যে কোনো একটা ব্রাশ যেটা 1 ইঞ্চির মতো চওড়া হবে, এনাফ, এবং এটা কভার করে 90 ভাগ, আর 10 ভাগ হচ্ছে পেস্ট। যেটা ব্রিসেলটা আর কি, এবং ব্রিসেলটা স্ট্রেইট থাকাটা জরুরি, জি। সোজা থাকবে এবং 1 ইঞ্চির চেয়ে বেশি হবে না। কিন্তু আমরা কারণ তো দেখি আমাদের মুখটা তো বিভিন্ন বড়। ডিজাইনে ওগুলো আসলে করা হয়ে ডিজাইনের থাকে। এফেক্টিভিটি সম্বন্ধে কারণ ঠিক সোজা আমরা সবগুলো সোজা থাকে স্পেশালিস্টরা না। তো জানি জি, না, জি। আমরা স্পেশালিস্টরা রিকমেন্ডও করি না। আমরা শুধু বলে থাকি 1 ইঞ্চি স্ট্রেইট, সোজা, এবং 1 ইঞ্চি। মুখটা যেহেতু গোল, 1 ইঞ্চির চেয়ে বড় হলে সব জায়গায় টাচ করবে না। জি। আর ডান হাতের মানুষ যারা, তারা সাধারণত ডান পাশের কর্নারটা মিস করেন, বাম হাতে যারা বাম দিকের কর্নারটা মিস করেন। সুতরাং এই দুটো কর্নার ডানহাতিরা এবং বাঁহাতিরা যদি খেয়াল করেন, তাহলে পারফেক্ট ডেন্টাল ক্লিনিং অবশ্যই হবে। তাহলে সফট, হার্ড বা মিডিয়ামে আসলে কোনো বিষয় নেই? অবশ্যই আছে। আমরা অবশ্যই সফটের কথা বলি, আমরা কখনো হার্ড বা মিডিয়াম ব্রাশ ব্যবহার করতে বলি না, এর কোনো যৌক্তিকতা নাই। বাজারে সফট ছাড়া অন্যগুলো থাকার যৌক্তিকতাও আমি দেখি না, কারণ কোনো বইতে রিকমেন্ড করা হয় না মিডিয়াম বা হার্ড ব্রাশকে। আমরা জানি ব্রাশ করারও একটা সিস্টেম আছে। হ্যাঁ, চিরুনির মতো মেয়েরা জি। খুব ভালো পারে। চিরুনির ময়লা যেভাবে পরিষ্কার করে, উপরের পাটি উপর থেকে নিচ দিকে, নিচের পাটি নিচ থেকে উপরের দিকে, দাঁতের ভেতরে বাইরে সব দিকে যদি এই কাজটা আমরা করতে পারি, আমরা চিন্তা করব যে আমরা একটা চিরুনির ময়লা পরিষ্কার করছি, তাহলে সব জায়গাগুলো ক্লিন হবে। কিন্তু আমরা যদি আর এভাবে শুধু টানতে থাকি, তাহলে দেখা যাবে ফাঁকগুলো রয়ে যাচ্ছে, এই ফাঁকগুলো আসছে না। সুতরাং ফাঁকগুলো ক্লিন করাও জরুরি। আমরা দেখি যে শিশুরা দাঁতের ব্যথায় খুব বেশি আক্রান্ত হয়ে থাকে, প্রায়শই দেখা যায় দাঁতের ব্যথায় তারা খুবই কাতর হয়ে আছে। এটার কি কোনো বিশেষ কারণ আছে? প্রথমত, শিশুর জন্মের পরপরই আমরা তাকে অভ্যাস খারাপ করে দেই, জন্মের পরপরই মিষ্টি খাবার দেই, ফলে সে মিষ্টি ছাড়া অন্যগুলো চিনতে পারে না। প্রথমেই তোমরা মধু দেই। মধু আর মিষ্টির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ আমি বলবো মধু হচ্ছে ন্যাচারাল সোর্স, অবশ্যই ভালো, কিন্তু যখন সুইটেন দেই, যেটা চিনি, শর্করা, এটা ডেফিনেটলি খারাপ। বাচ্চাদের ব্যাপারে আমাদের অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি ফার্স্ট বার্থডেতে বাচ্চাকে একবার দেখাতে পারি, মুখের ভেতরটা পরিষ্কার, যখন দাঁতই আসে নাই তখন ভেতরটা পরিষ্কার করা যদি শেখাতে পারি মাকে, তাহলে সে উন্নত দাঁত নিয়ে জন্মগ্রহণ করবে। এবং জন্মগ্রহণ করার পরে 3 বছর থেকে সে ব্রাশ করবে নিয়মিত, 5 বছর থেকে নিজে নিজে করবে মায়ের সাহায্য ছাড়া।